বলুন তো আমাদের পৃথিবী নামক গ্রহে মনুষ্য নির্মিত সবচেয়ে আশ্চর্য ও দুর্ভেদ্য রহস্য কোনটি, যা হাজার হাজার বছর ধরে রহস্যের উন্মুক্ত পাঠশালা হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে, কিন্তু বিজ্ঞানীরা তার কুল কিনারা খুঁজে পাচ্ছে না। বলছি পিরামিডের কথা। আজ থেকে 4500 বছর আগে মিশরীয়রা কেন, কী উদ্দেশ্যে এবং কিভাবে এই বিস্ময়কর পিরামিড বানিয়েছিল, পৃথিবীবাসীর জন্য তা এক সত্যিকারের গোলকধাঁধা। এই ধাঁধার উত্তর খুঁজতে বিজ্ঞানীদের কখনো কখনো এমনও মনে হয়েছে যে এটি মানুষের দ্বারা কোনোভাবেই সম্ভব নয়, অথচ প্রমাণসিদ্ধ এলিয়েনের অস্তিত্ব এখনও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানীরা। তাহলে এই অসম্ভব স্থাপনা তখনকার মানুষ কিভাবে বানালো কিংবা কে বানালো? যুগের পর যুগ রিসার্চ করেও বিজ্ঞানীরা তার কোনো সঠিক ব্যাখ্যা বের করতে পারছেন না কেন? মিশরীয়বাসীদের কী এমন টেকনোলজি ছিল যা দিয়ে আশ্চর্য এই রহস্যময় পিরামিড বানাতে সক্ষম হয়েছিল? এখনও পর্যন্ত যা জানা গেছে তা সবই অনুমান নির্ভর। তাহলে কি মহান সৃষ্টিকর্তা মিশরীয়দের মস্তিষ্কে এমন কোনো উন্নত বুদ্ধি বা টেকনোলজি দিয়েছিল যার জন্য তারা পিরামিড বানাতে পেরেছিল, এবং নির্মাণ হয়ে গেলে তা আবার মস্তিষ্ক থেকে ডিলিটও হয়ে গিয়েছিল? পিরামিড নির্মাণের রহস্য নিয়ে বিজ্ঞানীরা কি ভাবছেন, আজ আপনাদের সেটাই জানানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, রহস্যময় পিরামিড নির্মাণের কনস্ট্রাকশন থিওরি সম্পর্কে জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। চলুন জেনে নেওয়া যাক। মিশরে মোট 138টি পিরামিড রয়েছে, যেগুলো হাজার হাজার বছর ধরে একের পর এক ভূমিকম্প এবং অসংখ্য ভয়াবহ ঝড়কে উপেক্ষা করে একই রকমভাবে টিকে আছে। এদের মধ্যে সবচেয়ে উঁচু এবং বড় পিরামিডটি হল দ্য গ্রেট পিরামিড অফ গিজা। এই পিরামিডের ভূমির আয়তন প্রায় 13 একর জমির সমান, অর্থাৎ এখানে প্রায় 9টি ফুটবল মাঠ অনায়াসে বানানো যাবে। পর্যবেক্ষণে জানা গেছে এই পিরামিডের মধ্যে মোট 43 লক্ষ বড় বড় পাথরের ব্যবহার হয়েছে, যেগুলোর মধ্যে বহু পাথরের ওজন ছিল 50 টন। হিসেব করে দেখা গেছে এই পিরামিডের মোট ওজন 60 লক্ষ টন, যেটা 12টি বুর্জ খলিফার ওজনের সমান। প্রশ্ন হচ্ছে, এত উঁচু এবং এত বড় পিরামিড বানানোর কারণ কি ছিল? 4500 বছর আগে যখন মানুষের কাছে কোনো প্রযুক্তি বা যন্ত্রপাতিই ছিল না, তখন এই পিরামিডের দেয়ালকে কিভাবে প্রতিটি ইঞ্চিতে লেভেল করা হয়েছিল, কিভাবে এত ওজনের পাথরগুলো স্কোয়ার শেপে কাটা হয়েছিল, এবং কোনো ক্রেনের সাহায্য ছাড়া কিভাবে 480 ফুট উঁচুতে পাথরগুলো তোলা হয়েছিল। পিরামিডগুলো বানাতে এমন কোন ইঞ্জিনিয়ারিং সিস্টেমের ব্যবহার করা হয়েছিল যেটা পিরামিডগুলোকে ভূমিকম্প রোধকে সাহায্য করেছিল? এমনকি কিভাবে তারা পিরামিডের কর্নার সাইডগুলোকে সম্পূর্ণ 51.5 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করেছিল? চলুন এরকম অনেক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। থিওরি নাম্বার 1। শতাব্দীর পর শতাব্দী ধরে গবেষণা করেও বিজ্ঞানীরা প্রথমে বুঝতেই পারছিল না যে কিভাবে সেই সময় পিরামিডের প্রতিটা সাইড এক্স্যাক্টলি উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে তৈরি করা হয়েছে, তাও আবার কোনো রকম কম্পাসের ব্যবহার ছাড়া। গবেষকদের মতে ওই সময়ের আর্কিটেক্টরা সর্বপ্রথম এমন একটা জমি খুঁজে বের করেছিল যেটা কয়েক লক্ষ টন ওজন সহ্য করতে পারবে। তারপর পোলার স্টার, মানে সেই তারাগুলো যাদের সাহায্যে নর্থ পোল খুঁজে পাওয়া যায়, তাদের দিক নির্ণয় করে পিরামিডের প্রতিটা সাইডকে মার্ক করা হয়েছিল, তাও আবার কম্পাস এবং কোনো রকম ইনস্ট্রুমেন্ট ছাড়াই। শুধুমাত্র এই বেসিক টেকনিকের সাহায্যে হাজার হাজার বছর আগে পিরামিডগুলোর ডিরেকশন সেট করা হয়েছিল, এবং যা ছিল সম্পূর্ণ নির্ভুল। থিওরি নাম্বার 2। এবার চ্যালেঞ্জ হচ্ছে জমিকে লেভেল করা। যেই 13 একর জমিতে এই পিরামিড তৈরি করা হয়েছিল, সেই জমির লেভেল যদি সামান্যতম উঁচু নিচু হতো, তবে 23 লক্ষ পাথরের এই স্থাপনা কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারত না। কিন্তু এই জমিকে লেভেল করার জন্য সেই সময়কার ইঞ্জিনিয়ারদের কাছে কোনো যন্ত্রপাতিই ছিল না। গবেষকরা মনে করেন যে কনস্ট্রাকশন সাইটের চারিদিকে গর্ত করে সেখানে পানি ঢালা হতো। তারপর একটি সাইডের পানির লেভেলের সাথে পরবর্তী সাইডের পানির লেভেলকে সমান করা হয়েছিল। যে সাইডের পানির লেভেল ম্যাচ করতো না, সেখানে সেনি হাতুড়ির সাহায্যে মাটি কেটে লেভেল করা হতো। আবার কোনো কোনো গবেষকদের মতে প্রাচীন মিশরীয়রা হয়তো এই সাধারণ যন্ত্রটা ব্যবহার করেছিল, যেটার দুই সাইডে কাঠের টুকরো এবং মাঝখানে একটি দড়ির মাধ্যমে পাথর ঝুলানো থাকতো। যদি পাথরটি জমিকে স্পর্শ করত আর দড়িটা একদম সেন্টার লাইনে এসে দাঁড়াতো, তাহলে ধরে নেওয়া হতো যে জমিটা পারফেক্টলি লেভেল রয়েছে।
থিওরি নাম্বার 3। এ তো গেল কনস্ট্রাকশন সাইট অর্থাৎ জমি নির্ধারণ, পিরামিডের ডিরেকশন ও মার্কিং সেটিং এবং জমি লেভেলিং। এবার শুরু করা যাক কনস্ট্রাকশন, যার জন্য দরকার ছিল কয়েক লক্ষ টন ওজনের বড় বড় পাথর, যেগুলো ছিল লাইমস্টোন। কিন্তু এই পাথর কাটার জন্য তাদের কাছে কোনো যন্ত্রই ছিল না, অথচ সেই সময়কার মানুষরা 50 টন ওজনের পাথর কেটেছিল। এমনকি পাথরগুলোকে স্কয়ার এবং রেক্টেঙ্গুলার শেপও দিয়েছিল। কিন্তু এগুলো কিসের সাহায্যে করেছিল? বিস্ময়কর ব্যাপার হলো এই ছেনি হলো তাদের একমাত্র যন্ত্র, যেটা দিয়ে তারা পাথর কেটেছিল। গবেষকরা মনে করেন পিরামিড কনস্ট্রাকশনে ব্যবহৃত এই ছেনি শুধুমাত্র কপার দিয়েই তৈরি হয়নি, কারণ কপার একটা নরম ধরনের ম্যাটেরিয়ালস, যেটা দ্বারা পাথরকে কোনোভাবেই কাটা সম্ভব নয়। তাই তারা কপারের মধ্যে একটি কেমিক্যাল ব্যবহার করে, যার নাম আর্সেনিক। কপার আর আর্সেনিক দিয়ে বানানো এই ছেনি কাঠের তৈরি হাতুড়ির সাহায্যে পাথরের মধ্যে ঠোকা হতো এবং কয়েক ঘন্টা বা কয়েকদিন পরিশ্রমের পর বড় বড় পাথরগুলোকে নির্দিষ্ট শেপে আনা হতো। থিওরি নাম্বার 4। এই বিশেষ ধরনের পাথর অর্থাৎ লাইমস্টোনগুলো কাটা হচ্ছিল পিরামিড কনস্ট্রাকশন সাইট গিজা থেকে 150 কিলোমিটার দূরে তোরাতে। এখন মাথা খারাপ করা প্রশ্ন হচ্ছে, এই পাথরগুলোকে কিভাবে নিয়ে আসা হয়েছিল, যেখানে প্রতিটি পাথরের ওজন 50 টন বা 50,000 কেজি, যা প্রায় 3টি প্যাসেঞ্জার বাসের ওজনের সমান। অবিশ্বাস্য হলেও সত্য, এরকম 23 লক্ষ পাথর দিয়ে একটি পিরামিড তৈরি করা হতো। এত ওজনের পাথর পরিবহনের জন্য সেই সময় না ছিল কোনো রকম জন্তু জানোয়ার, না ছিল কোনো যানবাহন। যদি বর্তমানেও এই কাজ করতে হয়, তাহলে ট্রান্সপোর্ট কোম্পানি রীতিমতো হিমশিম খেয়ে যাবে। অথচ বিস্ময়কর ব্যাপার হলো, এই কাজ সেই সময়কার শ্রমিকরা নিজেদের হাত দ্বারা এবং নৌকার সাহায্যে করেছিল। তোরা এবং গিজার মধ্যে থাকা নদীর সাহায্যে বড় বড় নৌকার মাধ্যমে পাথরগুলোকে ট্রান্সপোর্ট করা হয়েছিল, যেটা মোটেই সহজ কাজ ছিল না। সেই সময় নৌকাগুলোতে বড় বড় পাথর তুলতে এবং নামাতেও কমপক্ষে 500 জন করে শ্রমিকের প্রয়োজন হতো। থিওরি নাম্বার 5। লাইমস্টোন কাটা হলো, ট্রান্সপোর্ট করা হলো, একের পর এক সাজিয়ে কনস্ট্রাকশনও শুরু হলো। কিন্তু এই পর্যায়ে গবেষকদের মাথায় একটা প্রশ্ন বারবার ঘুরছিল, আর সেটা হলো এত ওজনের পাথর এত ওপরে তোলা হলো কিভাবে? কিছু কিছু গবেষক মনে করেন পিরামিড কনস্ট্রাকশনের আগেই হয়তো এর ডিজাইন প্ল্যান করা হয়েছিল। হয়তো পাথরগুলোকে স্পাইরাল ট্র্যাকের মাধ্যমে নয়তো জিগজ্যাগ ট্র্যাকের মাধ্যমে ওপরে তোলা হয়েছিল। তবে এটা নিশ্চিত যে 50 টন ওজনের পাথরগুলোকে যে পদ্ধতিতেই উপরে তোলা হোক না কেন, সেটা করা হয়েছিল সম্পূর্ণরূপে শ্রমিকদের নিজের শরীরের শক্তি দিয়ে, যা সত্যিই অবিশ্বাস্য। থিওরি নাম্বার 6। গবেষকরা এবার যেটা দেখে আরও বেশি বিস্মিত হন, সেটা হলো পিরামিডের ভেতরের কম্পার্টমেন্ট এবং সেগুলোতে যাওয়ার রাস্তা আর প্রচুর ছোট ছোট সুড়ঙ্গ। কারণ এই অংশে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো লাইমস্টোন নয়, বরং গ্রানাইট পাথর ছিল। গ্রানাইট এমন এক ধরনের পাথর যাকে ডায়মন্ডের পর পৃথিবীর সবচেয়ে শক্ত পাথর বলে ধরা হয়। বর্তমান যুগেও গ্রাইন্ডার মেশিন ছাড়া কোনোভাবেই গ্রানাইট পাথর কাটা সম্ভব নয়। এখন বিরাট প্রশ্ন হচ্ছে, হাজার হাজার বছর আগে ইঞ্জিনিয়াররা গ্রানাইটের মতো শক্ত পাথরকে কিভাবে নিখুঁতভাবে কেটেছিল? অবশেষে বিজ্ঞানীরা এই প্রশ্নের রহস্য ভেদ করেন। মিশরীয়রা গ্রানাইট পাথরকে কাটার জন্য এমন এক ধরনের সমান ব্লেড তৈরি করেছিল, যেটার কোনো দাঁত ছিল না। দাঁত না থাকা এই ব্লেডের দুপাশে ওজন দিয়ে এটাকে গ্রানাইটের উপর চালানো হতো, আর মাঝখানে বালি দিয়ে দেওয়া হতো। গবেষকরা মনে করেন এইভাবে এত বড় বড় পাথর কাটতে তাদের অন্তত 4 মাস সময় লাগত। দর্শক, এ তো গেল পিরামিড নির্মাণের কনস্ট্রাকশন থিওরি নিয়ে বৈজ্ঞানিক গবেষণা, অর্থাৎ জিওমেট্রিক এবং জিওগ্রাফিক ডিজাইন। এবার জেনে নেওয়া যাক কী কারণে প্রাচীন মিশরীয়রা পিরামিডগুলো তৈরি করেছিল। এগুলো কি মিশরীয় রাজাদের সমাধিস্থান? প্রাচীন মিশরীয়দের ওসাইডিস নামের একজন দেবতা ছিলেন। তারা বিশ্বাস করত এই দেবতা জন্ম আর মৃত্যুর দেবতা, যিনি কিনা মৃত্যুর পর আত্মাকে নতুনভাবে জন্ম দিতেন। এছাড়া প্রাচীন মিশরে মৃত মানুষদের পোড়ানোর কোনো প্রথা ছিল না। মৃত শরীরের ওপর নানা রকম কেমিক্যাল দিয়ে ঢেকে মমি বানিয়ে রাখা হতো। এই মমি বানিয়ে রাখার কারণে মানুষের দেহ বহু বছর সুরক্ষিত থাকত। আসলে প্রাচীন মিশরবাসী বিশ্বাস করত মৃত্যুর পরেও মানুষের জীবন চলতে থাকে। এই কারণে কবর দেওয়া মমির সঙ্গে খাবার দাবার, কাপড়, গয়না, বাসন, হাতিয়ার এবং পশু পর্যন্ত দিত।
যেগুলো একটি মানুষের জীবনযাত্রা চালানোর জন্য জরুরি। এটা মনে করা হতো যে প্রত্যেকটি পিরামিড সেখানকার রাজাদের কবরস্থান, আর দ্য গ্রেট পিরামিডটি হলো মিশরের রাজা খুফুর। কিন্তু ভয়ানক আশ্চর্য বিষয় হচ্ছে, মিশরে যতগুলো পিরামিড আছে সেগুলোর মধ্যে একটিতেও কেন কোনো মমি উপস্থিত নেই, এমনকি কোনো রকম সামগ্রীও দেখতে পাওয়া যায়নি। এগুলো থেকে কনস্পিরেসি থিওরিস্টরা মনে করেন পিরামিড আসলে কোনো কবরস্থান নয়, এগুলো অন্য কোনো জিনিস, যেগুলো বানানোর নিশ্চয়ই অন্য কোনো কারণ ছিল। দর্শক, এবার জেনে নেওয়া যাক পিরামিড সম্পর্কে কিছু অদ্ভুত ফ্যাক্টস এবং কিছু কঠিন ধাঁধা। বলা হয় দ্য গ্রেট পিরামিড নির্মাণ কাজ শেষ করতে সময় লেগেছিল 20 বছর। গবেষণা থেকে জানা গেছে যে এত ওজনের বড় বড় পাথরগুলোকে কেটে কাঠ এবং দড়ির সাহায্যে 150 কিলোমিটার দূর থেকে কনস্ট্রাকশন সাইটে টেনে আনা হতো। ক্যালকুলেশন করে দেখা গেছে এই যজ্ঞটি করতে শ্রমিকরা সময় পেত মাত্র 1.5 মিনিট। এখন ধাঁধাটি হচ্ছে, যদি পিরামিড বানাতে 20 বছর সময় লেগেই থাকে, তাহলে কিভাবে 1.5 মিনিটের মধ্যে তারা এত বড় বড় এবং ভারী পাথর কেটে সেগুলো এত দূর থেকে টেনে এনে পিরামিডের উপরে তুলত? মাত্র 1.5 মিনিটের মধ্যে যদি তারা এই কাজটি করতে না পারত, তাহলে কোনোভাবেই 20 বছরের মধ্যে পুরো পিরামিড নির্মাণ সম্পন্ন হতো না। কোনো রকম অ্যাডভান্স টেকনোলজির সাহায্য ছাড়া এই কাজ করা একেবারেই অসম্ভব। আর যদি সত্যি মিশরীয়রা এটা করে থাকে, তাহলে হয় তাদের কাছে টেকনোলজি আমাদের চেয়ে অনেক আধুনিক ছিল, নয়তো এই পিরামিডগুলো বানানোর পেছনে অন্য কোনো গ্রহের প্রাণীদের অর্থাৎ এলিয়েনের হাত ছিল। এ কথা আমি বলছি না, কনস্পিরেসি থিওরিতে বলা হচ্ছে। তার মানে তাদের কাছে এমন কোনো শক্তি নিশ্চয়ই ছিল যেটা এখনও আমাদের কাছে রহস্যময়। আরেকটি ধাঁধা হলো, এতক্ষণে আমরা বুঝতে পেরেছি যে গ্রেট পিরামিড নিঃসন্দেহে এক বিস্ময়কর ইঞ্জিনিয়ারিং নমুনা, আর এই পিরামিডের ভেতরে কৌশলে তৈরি করা চেম্বার ও টানেলগুলো আরও বেশি রহস্যময়। প্রথমে ধারণা করা হয়েছিল এগুলো হয়তো ভেন্টিলেশনের জন্য বানানো হয়েছে, যার সাহায্যে চেম্বারগুলোর ভেতরে সহজে বাতাস চলাচল করতে পারে। কিন্তু যখন টানেলগুলোর মধ্যে একটি রোবোটিক ক্যামেরা পাঠানো হয়, তখন দেখা যায় টানেলগুলো ভেতর থেকে বন্ধ। তার মানে দাঁড়ায় পিরামিডের ভেতরে থাকা টানেলগুলো ভেন্টিলেশনের জন্য নয়, অন্য কোনো বিশেষ কাজের জন্য তৈরি করা হয়েছিল। দ্য গ্রেট পিরামিডে এখনও পর্যন্ত কেবল 3টি চেম্বার খুঁজে পাওয়া গেছে, কিন্তু বিষয়টা এমন নয় যে এর ভেতরে শুধু 3টা চেম্বারই রয়েছে। হয়তো এর ভেতরে আরও অনেক চেম্বার থাকতে পারে যা এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি। সবচেয়ে নিচের চেম্বারটি হলো বেস চেম্বার, মাঝের চেম্বারটি হলো কুইন্স চেম্বার, আর সবচেয়ে উঁচুতে থাকা চেম্বারটি হলো কিংস চেম্বার। দ্য গ্রেট পিরামিডের উত্তর দক্ষিণ দিকে 2টি ছোট ছোট শাফট বা গর্ত বানানো হয়েছে, যার মধ্যে দক্ষিণ দেয়ালের গর্তটি ওরিয়ন বেল্টের দিকে মুখ করেছিল, আর উত্তর দিকটা সাধারণভাবেই উত্তর দিকে মুখ করে রয়েছে। 2011 সালে কুইন্স চেম্বারে একটি রোবোটিক ক্যামেরা পাঠানো হয় এবং সামনে একটি পাথরের স্ল্যাব দিয়ে বন্ধ থাকতে দেখা যায়, কিন্তু স্ল্যাবের ওপরে একটি মেটালের টুকরো আটকানো ছিল। বিজ্ঞানীরা ভেবেছিল এর পেছনে হয়তো আরেকটি চেম্বার থাকতেও পারে, তাই তারা যখন পাথরের ওপর ফুটো করে ভেতরে ক্যামেরা প্রবেশ করায়, তখন এরকম একটা ছবি দেখতে পায়। আশ্চর্যের বিষয় হলো এরপরই ক্যামেরাটি কাকতালীয়ভাবে বন্ধ হয়ে যায়, ফলে এক্সপ্লোরেশন আর আগায়নি। এদিকে মিশর সরকারও এটা অ্যালাউ করছিল না। শুধু তাই নয়, তারপর থেকে এখনও পর্যন্ত মিশরের গভর্নমেন্ট আর কোনো রকম এক্সপ্লোরেশন করতে দেয়নি। কেন দেয়নি এটাও একটা ধাঁধা। তবে এটা সত্যি যে দ্য গ্রেট পিরামিডে এখনও এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞানীদের জ্ঞানের বাইরে। আমরা সবাই জানি মরুভূমি এলাকায় সবসময় প্রচণ্ড গরম থাকে, অথচ গ্রেট পিরামিডের ভেতরে একটি ন্যাচারাল এসি ছিল, অর্থাৎ এর ভেতরে 12 মাসই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকত। অনেক বিশেষজ্ঞের মতে পিরামিড নির্মাণের আরেকটি বড় কারণ ছিল ইলেকট্রিসিটি জেনারেট করা, অর্থাৎ পিরামিডগুলো হলো বড় বড় কোনো পাওয়ার প্ল্যান্ট যেখানে ইলেকট্রিসিটি তৈরি করে পুরো মিশরে সরবরাহ করা হতো। এরকম মনে হবার কারণ মিশরে একটি মন্দির আছে যাকে ডেন্ডারা লাইটস কমপ্লেক্স বলা হয়। এটা মিশরের সবচেয়ে রহস্যময় মন্দিরের একটি। এর ভেতরে অসংখ্য রহস্যময় চিত্র আঁকা রয়েছে, যেগুলোর মধ্যে একটি হলো এই চিত্র, যেটাকে বলা হয় ডেন্ডারা লাইট। ছবিটি দেখলে মনে হয় এটা অনেকটা আধুনিক লাইট বাল্বের মতো। যদি সত্যি এটা কোনো বাল্বের চিত্র হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই প্রাচীন মিশরে ইলেকট্রিসিটির ব্যবহার ছিল।
যেগুলোর উৎস ছিল বড় বড় পাওয়ার প্ল্যান্ট মানে পিরামিড। এই ধাঁধার উত্তরও বিজ্ঞানীদের কাছে অজানা। মিশরের আরেকটি বিস্ময়কর রহস্য হলো পিরামিডের পাশেই লুকিয়ে ছিল মিথিক্যাল ক্রিয়েচার দ্য গ্রেট স্ফিংস। যদি পৃথিবীর ইতিহাসে একটিমাত্র পাথর দিয়ে তৈরি সবচেয়ে বড় মূর্তির কথা বলা হয় তাহলে স্ফিংসের নাম প্রথমে আসবে। এটি ৭৩.৫ মিটার বা ২৪০ ফুট লম্বা এবং ২০ মিটার বা ৬৬ ফুট উঁচু পাথর দিয়ে তৈরি। অবাক বিষয় হলো এই মূর্তিটাকে পিরামিডের মতো আলাদা আলাদা পাথর দিয়ে তৈরি করা হয়নি, বরং একটি বড় পাথরকেই মূর্তির রূপ দেওয়া হয়েছে। মূর্তিটি হাজার বছর ধরে বালিতে চাপা পড়েছিল। বালির ওপর শুধুমাত্র তার এই অংশটুকু বের হয়েছিল। ১৯০০ সালের দিকে এর চারপাশের বালি সরিয়ে সম্পূর্ণ মূর্তিটি মানুষের সামনে উন্মোচন করা হয়। আর ১৯৯৫ সালে যখন এই স্ট্যাচুর সংস্কার করা হচ্ছিল তখন কর্মীরা ভুলবশত এই মূর্তির মধ্যে থাকা একটি টানেল ডিসকভার করে, যেটা সম্পূর্ণ এর নিচে চলে গিয়েছিল। গবেষকরা মনে করেন যখন এই স্ট্যাচুটা বানানো হয়েছিল তখন এটা দেখতে ঠিক এরকম ছিল, কিন্তু মরুভূমিতে প্রাকৃতিক পরিবেশের নানা পরিবর্তনের কারণে মূর্তিটি এরকম হয়ে যায়। প্রিয় দর্শক, কি বুঝলেন? এ এক এমনই রহস্য যা হয়তো কোনোদিনই পৃথিবীর মানুষের পক্ষে পুরোপুরি উন্মোচন করা সম্ভব নয়। আসলে লৌকিক ব্যাখ্যার বাইরেও একটি ব্যাখ্যা থাকে যা মানুষের সীমার বাইরে, আর সেটা শুধু একমাত্র মহান সৃষ্টিকর্তাই জানেন। যাই হোক, পিরামিড রহস্য নামে এর আগে একটি কন্টেন্ট অলরেডি বানানো আছে। যদি দেখে না থাকেন তাহলে ভিডিও গ্যালারি থেকে দয়া করে দেখে নিতে পারেন। কেমন লাগলো মহাবিস্ময়কর ও রহস্যময় পিরামিডের কনস্ট্রাকশন থিওরি এবং অন্যান্য ফ্যাক্ট সম্পর্কে জানতে? যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। সবাইকে ধন্যবাদ।